তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু রসায়নের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসে মোটামুটি শুরু থেকে অনেকগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়ম থেকে আবার শুরু করব। আমরা কিন্তু আজকে দ্বিতীয় পর্বে আছি। দেখো, প্রথম ভিডিওতে মোটামুটি রসায়ন পঞ্চম অধ্যায়ের পরিচিতি, যোজ্যতা, ইলেকট্রন, যোজনী, যৌগমূলক যা আছে সব মিলে আলোচনা করা হয়েছে। আজকে আমরা শিখবো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। আসলে বইতে যত নিয়ম লেখা থাকে অত ওইভাবে বই পড়ে খুব কঠিন হয়ে যায়। আমি কিছু নিয়ম শেখাচ্ছি, দেখো, খুব সহজভাবে পারবা। রাসায়নিক সংকেত লেখার নিয়ম: শুরুতে তোমরা যদি একই মৌলে দুইটা বা তিনটা একক স্তরে থাকে, তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে কি, দেখবা মৌল যারা বিশেষ করে গ্যাস, যারা মৌলিক গ্যাস, তারা সাধারণত দ্বিপরমাণু হয়। তুমি এখন চিন্তা করতে পারো কি কি, ধরো নাইট্রোজেন, সে কিন্তু N2 হবে, অক্সিজেন O2 হবে, ঠিক আছে, এরা মৌলিক গ্যাস। তারপরে ফ্লোরিন থাকতে পারে, এরা কিন্তু মৌলিক গ্যাস। মৌলিক গ্যাস সমূহ সাধারণত কয় পরমাণু? দ্বিপরমাণু। দেখো তো এখানে কয়টা পরমাণু আছে? ফ্লোরিনের দুইটা পরমাণু, অক্সিজেনের দুইটা পরমাণু, নাইট্রোজেন দুইটা পরমাণু। এখন যদি সোডিয়াম থাকে, কি থাকে? সোডিয়াম। সোডিয়াম কিন্তু একটা ধাতু। ধাতু কখনো কিন্তু দ্বিপরমাণু হিসেবে থাকে না। আবার আয়রন, হেরাম, সেও কিন্তু ধাতু। সুতরাং ধাতু যারা থাকবে তারা দ্বিপরমাণু থাকবে না, তাদেরকে এভাবে লিখতে হবে। তবে অক্সিজেনের আর একটা জিনিস আছে, সেটাতে ওজোন। এই ওজোন পরমাণুটা দেখো O3, কারণ এখানে ওজোন পরমাণুতে অক্সিজেনের তিনটে পরমাণু থাকে। এটা গেল নিয়ম। হচ্ছে কোনটা? শুধু যারা দুইটা পরমাণু বা স্বাভাবিক থাকবে। আমার কথা কি বুঝতে পারছো কি? এবার আমরা দেখবো যদি একের অধিক অন্য অন্য পরমাণু থাকে বা কিছু কিছু সময় কোনো যৌগমূলক দিয়েও থাকতে পারে, তাদের সংকেতগুলো কিভাবে লিখবো? যেমন আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো, একটা অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা শোনো, যখন আমরা সংকেতগুলো লিখবো, প্রথমে একটা জিনিস মাথায় রাখবো, এরা সবসময় যোজনী বিনিময় করবে। কি করবে? যোজনী বিনিময় করবে। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি 3, সেটা অবশ্যই বিনিময় করে অক্সিজেনকে দেবে। এবার অক্সিজেনের যোজনী কত? 2, সেটা বিনিময় করে কাকে দেবে? অ্যালুমিনিয়াম। অর্থাৎ একবারে লিখতে পারি Al2O3, এটা কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যারা রাসায়নিক সংকেত লেখার প্রথমে কি করব, আমরা অবশ্যই যোজনী বিনিময় করে দেবো। তা যদি এটা থাকলো, এটা না থেকে যদি এরকম কিছু থাকে, যে দেখা তোমাকে বললো, বাংলায় বললো যে ম্যাগনেসিয়াম ফসফেট, কি বললো? ম্যাগনেসিয়াম ফসফেট। তোমাকে কিন্তু এগুলান বিশেষ করে পরীক্ষায় আসে, বলে ম্যাগনেসিয়াম ফসফেটের এতে কতটি পরমাণু আছে। এখন ম্যাগনেসিয়াম ফসফেটটাকে তো সংকেত লিখতে হবে, তারপরে না তো আমি গুনিয়ে বলবো কয়টা এখানে পরমাণু আছে। তাহলে ম্যাগনেসিয়াম আমরা আগে লিখবো, ম্যাগনেসিয়াম আর ফসফেট PO4। এখন শোনো, ম্যাগনেসিয়াম আমি যদি শুধু ফসফেট লিখি, ফসফেটের কিন্তু PO4-3, এই যে এদের আধান, এটা যোজনী 3। এই যে PO4-3, এদের আধান -3 এবং যোজনী 3, এই যোজনী 3 কিন্তু ম্যাগনেসিয়ামকে দেবে। আমরা কিছু না আগে জানলাম যে অবশ্যই তারা যোজনী বিনিময় করে। এবার ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2, সেটা কাকে দেবো? ফসফেটকে। এখন যদি আমি এখানে ফসফেটকে দেই, তাহলে দেখো তো এখানে শুধু অক্সিজেনের 4 2 8 হয়ে গেল না? তা করা যাবে না। অবশ্যই পুরো ফসফেটকে যদি দিতে হয়, এভাবে ব্র্যাকেট দিয়ে করবা। এখন যদি আমরা গণি কয়টা পরমাণু আছে, এখানে 3টা, আর ম্যাগনেসিয়াম ফসফরাস কয়টা? 2টা। তাহলে 3 আর 2 5, 5 আর অক্সিজেন কত? 4 2 8। তাহলে 8 আর 3 11, 11 মোটে 13। এই যে আমরা তখন 13 একটা যদি MCQ আসে আমরা ঠিক দিতে পারবো। সুতরাং রাসায়নিক সংকেত লেখার নিয়ম তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। যদি আরো একটু বড় দেয়, এটা খুব অনেক বেশি দিয়ে থাকে, ফসফোনিয়াম ফসফেট, ফসফোনিয়াম ফসফেট। দেখো, আগে ফসফোনিয়াম লেখো তো PH4+, আর ফসফেট PO4-3-। এই দুটো যখন আমরা এক করে দেবো, PH4, এই যে আর যোজনী কত? 3, সেটাকে একে দেবে না, এই যে ব্র্যাকেট দিয়ে করতে হবে। আর ফসফেট PO4, এর যোজনী কিন্তু এক দেওয়ার কোনো প্রয়োজন নাই, এক দিলেও হয়, না দিলেও হয়। এই ফসফোনিয়াম ফসফেট, এখান থেকে যদি তোমাকে পরমাণু হিসেব করতে দেয় কয়টি পরমাণু আছে, তুমি কি করবা? দেখো, এই যে ফসফরাস কয়টা? 3টা, আর হাইড্রোজেন 3 4 12টা। 12 আর 3 15, 15 আর 1 16, 16 আর 4 20,
অর্থাৎ এখানে কয়টা পরমাণু আছে, 20টা পরমাণু। এইভাবে তোমাকে রাসায়নিক সংকেত লিখতে হবে। আর একটা নিয়ম আছে, সেটা কি, যদি রাসায়নিক সংকেত লেখার সময় দেখা যাচ্ছে যে একই দুইটা যৌগেরই একই যোজনী, তাহলে দেওয়ার দরকার নেই, কারণ কেটে দেওয়া যায়। বিশেষ করে যেমন দেখো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যদি গঠন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড, আমরা জানি আয়ন বিনিময় যোজনী বিনিময় করলে ম্যাগনেসিয়াম যোজনী 2, অক্সিজেন যোজনী 2, কেটে দিলে কি থাকে, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। সুতরাং যদি একই ধরনের যোজনী থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং স্বাভাবিক আমরা বুঝে রাখবো। আর একটা জিনিস দেখো, যদি এরকম থাকে যে বড় যত বড় যৌগে হোক, যদি কোনোভাবে একই থাকে তাহলে কিছু করার দরকার, মানে দেওয়ারই দরকার নেই। আবার দেখো CO2, আচ্ছা কার্বন কিন্তু CO2, এখানে কার্বনের যোজনী ছিল 4, অক্সিজেন যোজনী ছিল 2, এই দুই দুই কেটে দেওয়া যায় না, দুই দুই দ্বারা কেটে দেওয়া যায়, তাহলে দেখো তো একবারে CO2 হয় না। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে একই সংখ্যা যদি থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি কোনো কারণে সংখ্যাগুলো কেটে দেওয়া যায়, একই সংখ্যা দ্বারা কাটতে হবে দুইজনকেই, তাহলে কিন্তু আমরা কেটে দিতে পারবো। এটা গেল রাসায়নিক সংকেত লেখার নিয়ম। এবার দেখো আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। শোনো, এই যে একটা যৌগ, এর নাম মিথেন, এর নাম মিথেন। এই যৌগে মূলত কয়টি পরমাণু আছে, কি পরমাণু কয়টি আছে, এটা লেখার যে নিয়ম সেটা হচ্ছে আণবিক সংকেত। এবার এটা বন্ধন সহ কিভাবে এরা আছে, এটা লেখার নিয়মটাকে আমরা বলবো গাঠনিক সংকেত। এরা বন্ধন সহ কিভাবে লিখবো দেখো, খেয়াল করো। অনেকগুলো যৌগ আছে, তোমাদেরকে কয়েকটা যৌগ দেখাই। C3H8, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড দেখাতে পারবো, পানি দেখাই আমরা, অ্যামোনিয়া দেখাই, হ্যাঁ, অনেকগুলো যৌগ আছে। এই যৌগগুলো কিভাবে আমরা ভাঙবো, অথবা তাদের গাঠনিক সংকেত কেমন আসে, অনেক সময় MCQ দেয় যে এই যৌগের গাঠনিক সংকেত কেমন, কি আকৃতির। দেখো আমরা শুরুতে যদি আমরা বইতে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখি। H2O, আমরা করব কি, এখানে অক্সিজেন দেবো। বলতো অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, আমরা কিন্তু সবাই জানি 6টা ইলেকট্রন আছে। 1 2 3 4 5 6। বলতো হাইড্রোজেন কয়টা, 2টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু তারা এরা দুইটা কিন্তু শেয়ার করবে। তাহলে অক্সিজেনের হলো 8টা, অক্সিজেন হলো 8টা, আবার হাইড্রোজেন দেখো 2টা করে হয়েছে। এখন দেখো তো কিসের মতো দেখা যাচ্ছে, একটা কোণের মতো দেখা যাচ্ছে না, একটা কোণের মতো দেখা যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি পানির গাঠনিক সংকেত কৌণিক, কোণাকৃতি। কি বলতে পারি আমরা, কোণাকৃতি। তাহলে পানির গাঠনিক সংকেত কি, কোণাকৃতি। আবার অ্যামোনিয়া, আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন জানি। বলতো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 5টা। এটা মনে রাখতে হবে 5টা। এখন কারণ ইলেকট্রনের সংখ্যা 7টা, প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, পরের কক্ষপথে হচ্ছে 5টা। এখন বলো তো হাইড্রোজেন কয়টা, 3টা হাইড্রোজেন নয়, 3টা হাইড্রোজেন 3 জাত বসে দাও। বলো তো প্রত্যেকটা হাইড্রোজেনে কয়টা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো তারা কি করবে, শেয়ার বা ভাগাভাগি করবে। ভাগাভাগি করে যে বন্ধনটা গঠন করছে, দেখো তো এদেরকে যদি আমরা একটু আসলে বানিয়ে দিই, একটা পিরামিডের মতো দেখা যাচ্ছে না। সুতরাং এদেরকে, এই অ্যামোনিয়ার গঠনকে বলা হয় পিরামিডীয়। কি বলবো আমরা, পিরামিডীয়। এবার দেখো কার্বন ডাইঅক্সাইডের গঠনটা কেমন। এবার কার্বন দেখো তো, কার্বনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 6, প্রথম কক্ষপথে বসে 2টা, পর কক্ষপথে হচ্ছে 4টা। দেখো তো 4টা বসছে না। এবার অক্সিজেন কয়টা, 2টা না, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। প্রত্যেকটা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কিন্তু 6টা করে থাকে। কয়টা করে থাকে, 6টা, কারণ ইলেকট্রন সংখ্যা প্রথম কক্ষপথে বসে 2টা, পর কক্ষপথে বসে 6টা, আর ইলেকট্রন সংখ্যা 8। এখন বলো তো এরা কি অষ্টক পূরণ করছে, কেউ কিন্তু করেনি। তখন করবে কি, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। তাহলে কার্বনে কটা হলো, 1 2 3 4 5 6, আরো কিন্তু 2টা শর্ট, এই যেখান থেকে এখান থেকে নিবে। এবার কার্বনে কিন্তু 8টা হয়েছে, অক্সিজেনও 8টা করে হয়েছে, তারা সমযোজী বন্ধনে আবদ্ধ। এখন এখানে দেখো তো দেখতে অনেকটা এরকম সমান্তরাল নয়, এরকম সমান নয়, অর্থাৎ এদের মধ্যে একটা কোণ হবে 180 ডিগ্রি কোণ নয়, অর্থাৎ এরা হচ্ছে সরল রৈখিক। এটা কি রৈখিক, সরল রৈখিক। তাহলে মনে রাখবা কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত এরকম, এবং দেখতে এরা কার মতো দেখতে বলতো, সরলরৈখিক। এবার আমরা এই বড় যৌগগুলো, বিশেষ করে যে সব জৈব যৌগ যারা আছে তাদেরকে ভাঙবো কিভাবে, কার্বন দিকে ভাঙবো। আচ্ছা বলতো এখানে কার্বন কয়টা, এখানে 3টা, এইভাবে আগে কার্বন বসে দিয়ে দেবা। এখন প্রত্যেকটা কার্বন আমরা জানি 4টা করে বন্ধন এদের, কারণ আমরা কার্বনের বন্ধনে 2 আর 4, তবে সবসময় 4 বেশি ব্যবহৃত হয়। কত ব্যবহৃত হয়, 4। তাহলে বলো তো এই কার্বনের হাত কয়টা, একটা, মানে যোজনী একটা, আরো 3টা দরকার, এই 1 2 3। এই বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো। কি দ্বারা পূর্ণ করে দেবো, হাইড্রোজেন। তাহলে 1 2 3 4 হয়েছে। এই কার্বনের হাত কয়টা আছে, 2টা, আরো 2টা এই যে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেওয়া যায়। এই কার্বনের হাত আছে কয়টা, একটা, আর বাকিগুলো কি দ্বারা পূর্ণ করে দেওয়া, হাইড্রোজেন দ্বারা। আচ্ছা, আমাদের 4টা করে হাত পূর্ণ করে দিছি, এবং বন্ধনটা এরকম।
এরকম প্রচুর তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা এগুলো পারবা। এটা খুব কঠিন বিষয় নয়। এবার দেখো আমরা মিথেনেরটা দেখবো। সিএইচ ফর মিথেন। বলতো কার্বন এখানে একটা, আমরা প্রত্যেকটা কার্বনের হাত চারটে জানি, দেখো চারপাশে চারটা হাত দিলে চারটা হাইড্রোজেন বসে যাচ্ছে। সুতরাং এটা নিয়ে অত মাথা ব্যথা কিছু নাই। এই যে এদের বন্ধন গাঠনিক সংকেত এরকম। তাহলে আমরা আণবিক সংকেত কি এবং গাঠনিক সংকেত কি সংক্ষেপে বুঝতে পারলাম। আমাদের মেইন পড়া হচ্ছে এই অষ্টক ও দ্বিয়ের নিয়ম থেকে। এগুলো তো এমনি এমসিকিউতে আসতে পারে, তবে অষ্টক ও দ্বিয়ের নিয়ম থেকে সৃজনশীলও আসে, আবার এমসিকিউ আসে। দেখো অষ্টক আর দ্বিয়ের নিয়ম কি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে স্টেবল হতে চায় না। প্রত্যেকের চিন্তা ভাবনা যে আমরা ছোট আছি, বড় হবো, পড়াশোনা করবো, তারপর অনেক টাকা পয়সা ইনকাম করবো, স্টেবল হবো, কারোর কাছে হাত না পাততে হয়। আসলে মৌলগুলো প্রত্যেকটা মৌলেরই চিন্তা ভাবনা যে যে কোনো ভাবে হোক, ইলেকট্রন গ্রহণ করে হোক, ত্যাগ করে হোক, শেয়ার করে হোক, ভাগাভাগি করে হোক, যেভাবেই হোক, তারা সর্বশেষ কক্ষপথে 8টা মিলাতে হবে। কারণ যারা 8টা ইলেকট্রন থাকে তাদের সর্বশেষ কক্ষপথে, তারা মোটামুটি নিষ্ক্রিয় হবে, নিষ্ক্রিয় হয়ে যায়। তো আসলে অষ্টক নিয়ম তাহলে আমরা কি কি বললাম, যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি হোক, বা ইলেকট্রন দান বা গ্রহণ হোক, যে কোনো ভাবেই হোক, তাদের সর্বশেষ কক্ষপথে তারা 8টা ইলেকট্রন মিলাতে পারে, তাদেরকে আমরা কি বলবো, নিষ্ক্রিয় বলবো। আচ্ছা, এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য যেমন আমরা CH4 এটা দেখি একটু। আচ্ছা বলতো, কার্বনের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা। সে কিন্তু কার্বন কিন্তু নিষ্ক্রিয় হতে পারেনি। কার্বনের আরো 4টা শর্ত। সে কি করবে জানো, শোনো। যাদের 3টার বেশি গ্রহণ করতে হবে বা 3টার বেশি ত্যাগ করতে হবে, তারা কিন্তু আর গ্রহণ বা ত্যাগ করতে পারে না, তাদের শেয়ার করতে হয়। হাইড্রোজেন করবে কি, 4টা হাইড্রোজেন করবে কি, তারা শেয়ার করবে। 4টা হাইড্রোজেন কি করবে, শেয়ার করবে। আচ্ছা, হাইড্রোজেন কটা করে ইলেকট্রন আছে, হাইড্রোজেন একটা করে ইলেকট্রন আছে। হাইড্রোজেন একটা করে ইলেকট্রন, যদি প্রত্যেক ক্ষেত্রে একটা করে হাইড্রোজেন বসে, দেখো তো এখন এই হাইড্রোজেনের কয়টা হচ্ছে, 2টা, এই হাইড্রোজেন 2টা, এই হাইড্রোজেন 2টা, এই হাইড্রোজেন 2টা। এবার কার্বনের সর্বশেষ কক্ষপথে কটা আছে, 8টা হয়েছে। সুতরাং আমরা এখানে দেখতে পারলাম যে কার্বন অষ্টক পূরণ করেছে। এবং দেখো তো হাইড্রোজেন তার কিসের নিয়ম মেনে চলে আছে, 2 এর নিয়ম। এটাই হচ্ছে মূলত অষ্টক ও 2 এর নিয়ম। কথা কি বুঝতে পারছো তোমরা? অষ্টক ও 2 এর নিয়ম আহামরি কিছু না, শুধু যে কোনো পরমাণু তাদের সর্বশেষ কক্ষপথে যেভাবে হোক 8টা ইলেকট্রন পূরণ করবে, বা চায় এটা করতে হবে। 8টা ইলেকট্রন না পূরণ করলে তারা স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। এক্ষেত্রে যাদের বেশি আছে তারা ত্যাগ করে অষ্টক পূরণ করবে, আর যাদের কম আছে তারা গ্রহণ করে অষ্টক পূরণ করবে। আর যারা ত্যাগ করা বা গ্রহণ করার সামর্থ্য নেই, সেক্ষেত্রে তারা শেয়ার বা ভাগাভাগি করবে। আচ্ছা, এবার আমরা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো। মুক্ত জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ। অনেক স্টুডেন্ট, আমরা যারা অফলাইনে যারা পড়াই, অনেক স্টুডেন্ট এই জিনিসগুলো বুঝতে পারে না ঠিক মতো, বা তারা এটা নিয়ে অনেক অভিযোগ স্যার এটা বুঝান। তাহলে দেখো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে এই জায়গাটা স্কিপ করবে না দয়া করে। মুক্ত জোড় ইলেকট্রন কি, বন্ধন জোড় ইলেকট্রন কি। দেখো, মুক্ত জোড় ইলেকট্রন আর বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে তারাই কোন একটা যৌগে যে সমস্ত ইলেকট্রনগুলো বন্ধন গঠন করে না, স্বাভাবিকভাবে মুক্ত অবস্থায় থাকে, সেই যৌগগুলোকে, সেই মৌলগুলোর যে ইলেকট্রনগুলোকে আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন। আর যারা সাধারণত বন্ধন গঠন করে তাদেরকে আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলি। এখন এটা করার জন্য তোমাদেরকে যে কোনো একটা যৌগ দেবে, বলবে এই যৌগটা সিম্পল, ধরো সাধারণভাবে আমাকে দিল কার্বন ডাই অক্সাইড। এই যৌগে কতটি মুক্ত জোড় আর কতটি বন্ধন জোড় ইলেকট্রন আছে, আমি আগে আইডেন্টিফাই করব যে যৌগটা কি দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন আর অক্সিজেন আছে, আমি আগে দেখবো কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, আর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। এগুলো পারলে সব পারা যাবে। দেখো, কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 4টা। তাহলে এই দেখো তো 1 2 3 4, কারণ আর ইলেকট্রন সংখ্যা 6, প্রথম কক্ষপথে 2টা বসছে, পরের কক্ষপথে 4টা বসছে, শেষ। তাহলে আমরা 4টা লিখছি। এখন অক্সিজেন কয়টা, 2টা, দুই পাশে 2টা অক্সিজেন দিয়ে দাও। প্রত্যেকটা অক্সিজেনের যোজনী, প্রত্যেকটা অক্সিজেনের ওদের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 8, প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, পর কক্ষপথে 6টা। এই 6টাই লিখবা তোমরা। দেখো তো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 লিখছি না? আচ্ছা দেখো, এই কার্বনের বলতো এ পাশে নিজের আছে 4টা, দুই পাশ থেকে 4টা যেটা 8টা, তার কি করতে হবে, মোটে দুই পাশ থেকে 2টা 4টা নিয়ে মোটে তার 8টা মিলিতে হবে। এখন দেখো তো, কার্বনের 1 2 3 4 5 6 7 8 এর কিন্তু অষ্টক পূরণ হয়েছে, অক্সিজেনের অষ্টক পূরণ হয়েছে, এই অক্সিজেনের অষ্টক পূরণ হয়েছে, সবার অষ্টক পূরণ হয়েছে। এখন আমরা বলছিলাম স্যার মুক্ত জোড় আর বন্ধন জোড় কয়টি আছে এখানে। দেখো কারা কারা বন্ধন গঠন করছে, তারা বন্ধন জোড়, আর যারা মুক্ত অবস্থায় তারা মুক্ত জোড়। দেখো তো এখানে এই যে এইটা মিলে একটা বন্ধন করছে, এইটা একটা মিলে একটা বন্ধন করছে, এইটা মিলে একটা একটা
এইটা মিলে এইটা মিলে একটা, তাহলে মোটে 1 2 3 4, চারটি বন্ধন জোর, চারটি বন্ধন জোর। যারা বন্ধন গঠন করে তাদেরকে আমরা বলবো বন্ধন জোর, আর যারা মুক্ত অবস্থায় থাকে তাদেরকে আমরা মুক্ত জোর। দেখো তো, এই যেখানে একটা এখানে একটা, এরা কি কারোর সাথে বন্ধন গঠন করছে? না, এরা কিন্তু একাকী ভাবে আছে, নিঃসঙ্গ আছে। এই মুক্ত জোর ইলেকট্রন গুলোকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন বলি, ইংরেজিতে যেটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। আর যারা বন্ধন জোর থাকে তাদেরকে বলে বন্ড পেয়ার ইলেকট্রন। দেখো তো, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার না, এটা লোন পেয়ার, মানে নিঃসঙ্গ, একাকী। এই ইলেকট্রন গুলো একাকী থাকার জন্য এদেরকে আমরা বলবো মুক্তজোর ইলেকট্রন। তাহলে বলো তো এখানে মুক্তজোর ইলেকট্রন কয়টি? 4টি। এখন জোরগুলো অনেক সময় জোর করে বলে, তো তোমরা 8টা বলবা না, কারণ এই দুটো মিলে একটা জোর, এই একটা জোর, একটা 2টা 3টা 4টা, তার মানে মুক্ত জোর 4টি আর বন্ধন জোর 4টি। এরকম অনেক অহরহ প্রশ্ন আসে। যেমন তোমাদের আরেকটা জিনিস দেখাই, সালফার ডাইঅক্সাইড, SO2। যে কোনো, যদি তোমরা এইটা বুঝতে পারো যে কোনটা কোনটা লিখতে হবে, তোমাকে যত বড় আহ, যৌগ দিক, তোমরা অবশ্যই মুক্ত বন্ধন ইলেকট্রন বের করতে পারবা। দেখো তো, সালফার, আমরা জানি কি সালফারের ইলেকট্রন সংখ্যা 16। প্রথম কক্ষপথে বসে 2টা, পর কক্ষপথে বসে 8টা, তাহলে 10টা মিলে গেল। এবার তৃতীয় কক্ষপথ মানে সর্বশেষ কক্ষপথ কয়টা আছে? অবশ্যই 6টা আছে। সেই 6টাকে লেখো। দেখো, 1 2 3 4 5 6। আচ্ছা বলো তো, অক্সিজেন কয়টা? এখানে 2টা, এপাশে একটা অক্সিজেন বসে দাও, এপাশে একটা অক্সিজেন বসে দাও। আচ্ছা, অক্সিজেনের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে কয়টা করে থাকে? ওদের কিন্তু 6টা করে থাকে। 1 2 3 4 5 6। আচ্ছা বলো তো, এই সালফারের নিজের আছে 6টা, এই যে সে কিন্তু 2টা করে শেয়ার করবে, অক্সিজেন 2টা করে শেয়ার করবে। কেন শেয়ার করবে? অক্সিজেন আছে 6টা আর 2টা করে শেয়ার করছে, করার পরে এই অক্সিজেন 8টা হয়েছে, এই অক্সিজেন 8টা হয়েছে। দেখো তো, এখানে এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4 জোড়া কিন্তু এরা কিন্তু কি করছে? বন্ধন গঠন করেছে, তাই এদেরকে আমরা বলবো বন্ধন জোর। তাহলে বন্ধন জোর কয়টি? 4টি। তাহলে বন্ধন জোর হচ্ছে 4টি। এবার বলো তো, মুক্ত কারা কারা আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5 জোড়া আছে মুক্ত। সুতরাং আমরা এতে বলতে পারি মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 5টি। অনেকে বলতে পারো স্যার মুক্ত জোড় ইলেকট্রন তো 1 2 3 4 5 6 7 8 9 10টি। আসলে মুক্ত জোর বলছে তো, এই জন্য জোর আকারে বলতে হয়। আচ্ছা, দেখো আরো কিছু অনেক যৌগ আছে যেগুলো আসলে কি বলি, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই যৌগে যদি তোমাকে, এটা একটু বড় কিন্তু বের করা অনেক সহজ, তোমাকে বলে PCl5-এ কতটি মুক্তজোড় আর কতটি বন্ধন জোড় আছে। দেখো তো, ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে সেটা আগে দেখবা তুমি। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি। কেন ইলেকট্রন 5টি কিভাবে বুঝলা? আসলে প্রথম কক্ষপথে ইলেকট্রন আর মোট ইলেকট্রন 15টি। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তাহলে কটা হলো? 10টা। আর সর্বশেষ কক্ষপথে 5টা। এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন নিয়ে তুমি লিখতে বলছি, আগের কক্ষপথে ইলেকট্রন নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। দেখো, এখন ক্লোরিন মোটে কয়টা? 5টা, 5 জায়গায় 5টা ক্লোরিন বসে দাও সুন্দর করে। দেখো বসে দিছি না? এখন একটু খেয়াল করো তো আমার দিকে, দেখো প্রত্যেকটা ক্লোরিনের আবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বসাতে হবে। সবসময় বলছি এখানে অন্য কোনো কক্ষপথ নিয়ে কথা নেই, সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে সেটা নিয়ে কথা বলবা। বলতো ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, আর পরের কক্ষপথে তৃতীয় কক্ষপথে 7টা। এই 7টা লিখছি দেখো। আর 1 2 3 4 5 6 7, আবার দেখো 1 2 3 4 5 6 7, আবার দেখো 1 2 3 4 5 6 7, আবার দেখো 1 2 3 4 5 6 7। এখন প্রত্যেক ক্ষেত্রে ক্লোরিনের কিন্তু একটা করে শর্ট আছে। এই ক্লোরিন করবে কি, একটা করে তার থেকে নেবে। ক্লোরিন করবে কি, একটা করে ফসফরাসের ফসফরাসের সঙ্গে শেয়ার করবে। এখন শেয়ার করে দেখো তো ক্লোরিনের কয়টা হয়েছে? 8টা। এই ক্লোরিনের 8টা, এই ক্লোরিনের 8টা, সর্বশেষ কত? 8টা, এরও 8টা। এখন 8টা করে মিলাতে যায়, দেখো তো এই 1 2 3 4 5, এই 5টি হচ্ছে বন্ধন জোড় গঠন করছে না, ওই দুইটা মিলে বন্ধন করছে, সুতরাং এটাকে বলবো বন্ধন জোড়। আর এই যে দেখো 1 2 3 4 5, এই 5টার প্রত্যেকটি দেখো 2টা করে 3টা করে আছে, 1 2 3 3 জোড়া, তাহলে 3 5 15, তার মানে 15 জোড়া বা 15টি বন্ধন মুক্ত জোড়। মুক্ত জোড়, দেখছো মুক্ত জোড় কয়টি? 15টি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, যারা মুক্ত অবস্থায় বা নিঃসঙ্গ অবস্থায় থাকবে তাদেরকে আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন। আর যারা বন্ধন গঠন করবে একে অপরের সঙ্গে তাদেরকে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন। এখান থেকে আরেকটা জিনিস বোঝানো যায়, অষ্টক সংকোচন কি, অষ্টক সম্প্রসারণ কি। আচ্ছা খেয়াল করো, যাদের সর্বশেষ কক্ষপথে 8টা মিলে গেছে,
এরা অষ্টক পূরণ করছে, কিন্তু যাদের অষ্টক পূরণ হয়নি অথবা বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে দেখো। এখানে দেখো তো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 1 2 3 4 5, পাঁচটা কিন্তু আছে। ওর কিন্তু আবার কি শেয়ার করছে কটা, 1 2 3 4 5, তার নিজের আছে 5টা, আবার বাইরে থেকে শেয়ার করছে কটা, 5টা। যখন পাঁচটা পাঁচটা যোগ করলে কত হবে, 10টা, মানে 8টার বেশি হয়ে গেছে। সুতরাং আমরা এখানে বলবো অষ্টক সম্প্রসারণ হয়েছে। ভালো করে আমার কথা আরো একবার মনোযোগ দিয়ে শোনো, যে দেখো আমি বারবার বলতেছি যে অষ্টক সম্প্রসারণটা কি। অষ্টক যখন পূর্ণ করে, মানে সর্বশেষ কক্ষপথে 8টা পূরণ করা মানে অষ্টক পূরণ হয়ে গেছে। কিন্তু অষ্টকের যখন বেশি হয়ে যায়, দেখো তো এই ফসফরাসের নিজের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে সর্বশেষ কত, 5টা, সে আরো 5টা শেয়ার করছে, তার 5টা আর 5টা কটা হয়েছে, 10টা। তাহলে অবশ্যই কিন্তু অষ্টকের চেয়ে বেশি হয়ে গেছে। যখন অষ্টকের চেয়ে বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অষ্টক সম্প্রসারণ। আর কারো কারো অষ্টক সংকোচন, মানে কি আর 8টাই পূরণ হয় না। যেমন একটা দেখি আমরা, এই দেখো BF3 ব্রোন ট্রাইফ্লোরাইড, এই যৌগটায় ব্রোনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, কারণ ওর মোট ইলেকট্রন 5টা। তাহলে প্রথম কক্ষপথ 2টা, পরের কক্ষপথ কটা বসবে, 3টা। দেখো তো 1 2 3, ফ্লোরিন কটা, 3টে। দেখো এক, এর ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, প্রত্যেকটা ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 7টা ইলেকট্রন থাকবে। 1 2 3 4 5 6 7, এই যে 1 2 3 4 5 6 7। এখন খেয়াল করো তো, এটা শেয়ার করো, আচ্ছা এটা শেয়ার করো, এটা শেয়ার করো, আচ্ছা সবগুলো শেয়ার করছে না, শেয়ার করে ফ্লোরিন কিন্তু তার বাবা প্রত্যেক ক্ষেত্রে সে 8টা মিলে নিয়েছে, কিন্তু সে কিন্তু বোরনের দিকে তাকায়নি। তো বলো তো, বোরনের এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, বোরনের মোটে কয়টা আছে, 6টা আছে। আচ্ছা অষ্টক তো পূরণ করতে হয়, আর কি অষ্টক পূরণ হয়েছে, আর কিন্তু অষ্টক পূরণ হয়নি। এই জন্য তার আমরা বলবো অষ্টক সম্প্রসার সংকোচন। অষ্টক কি বলবো, সংকোচন। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝো, যে যে কোনো পরমাণু যদি বন্ধন গঠনের সময় দেখবা যে তার সে কয়টা ত্যাগ করছে, কয়টা গ্রহণ করছে, বা কয়টা শেয়ার বা ভাগাভাগি করছে। যদি শেয়ার বা ভাগাভাগি করার পর দেখবা যেটা 8টা মিলায়, তাহলে অষ্টক পূরণ করছে। 8টার বেশি করলে, কোনো কারণে 8টার বেশি করে ফেললে, তাহলে সেটাকে আমরা বলবো অষ্টক সম্প্রসারণ। 8টার কম করলে সেটাকে আমরা বলবো অষ্টক সংকোচন। তাহলে অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, বন্ধন জড়িত ইলেকট্রন, মুক্ত জড়িত ইলেকট্রন কিন্তু ক্লিয়ার। তোমাদের আরো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি অবশ্যই এই বিষয়ে আবার ইনশাল্লাহ একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, অনলাইন হোক অফলাইন হোক। দেখো এবার নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস কারা, পর্যায় সারণী 118টি মৌলের মধ্যে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজেশন। এদের মনে রাখতে একটা উপায় আছে, হেনার করিম যাবে রমনায়, ওয়াও, ঠিক আছে, তোমরা পড়ে নিবা। এই নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে প্রত্যেকের, শুধু হিলিয়াম ব্যতীত, প্রত্যেকের হিলিয়াম ব্যতীত শুধু এই যে NS NP পূর্ণ থাকে, অর্থাৎ S আর P অরবিটাল পূর্ণ থাকে, যার ফলে অষ্টক পূর্ণ থাকে। আর আমরা জানি অষ্টক পূর্ণ থাকলে প্রত্যেক মৌল স্টেবল থাকে বা স্থিতিশীলতা অর্জন করে। সুতরাং কোনোভাবেই এরা ইলেকট্রন কারো থেকে নেবেও না, কাউকে দেবেও না। আচ্ছা যদি কাউকে নেওয়া না দিতে চায় বা না নিতে চায়, তাহলে তো তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বে। সুতরাং এই কারণে নিষ্ক্রিয় গ্যাস সমূহ খুবই পরিমাণে স্থিতিশীল, তারা কারোর সাথে বিক্রি করে। ইনফ্যাক্ট এরা এতটাই নিষ্ক্রিয় যে এরা নিজেদের পরমাণুর সাথে বিক্রিয়া করে না, যার ফলে এদেরকে আমরা বলি এক পরমাণু। আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে গ্যাস সমূহ সাধারণত, মৌলিক গ্যাস সমূহ কয় পরমাণু হয়, দ্বিপরমাণু। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে এইভাবে কখনো লেখা যাবে না, নিয়নের ক্ষেত্রে এভাবে লেখা যাবে না, আর্গনের ক্ষেত্রে এভাবে লেখা যাবে না। কারণ নিয়ন, আর্গন, হিলিয়াম কখনোই কোনোভাবেই এরা নিজেদের মধ্যেও বিক্রিয়া করে না, যার ফলে আমরা এদেরকে কি বলি, এক চূড়ান্ত লেভেলের নিষ্ক্রিয় গ্যাস। এবং এরা এক পরমাণু। কেন এক পরমাণু, কারণ এরা নিজেদের সাথেও বিক্রিয়া করে না। সুতরাং আজকের ক্লাসের যে জিনিসগুলো বুঝালাম, ইনশাল্লাহ আমরা শর্ট বাই শর্ট প্রত্যেকটা ক্লাসই বুঝে দেবো। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।